আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে সানিয়া, তার মুখ শুকনো। ঘন্টা খানিক আগে ডাক্তার এসেছিলেন, ততক্ষণে তার জ্ঞান ফিরেছে। ডাক্তার তার নার্ভ চেক করে হাসি মুখে বললেন, সুখবর আছে। সানিয়া বুঝতে আর বাকি ছিল না ডাক্তার সাহেব কোন সুখবরের কথা বলেছেন। বাবার মৃত্যুর শোকে তার এই সুখবরে কোনো আনন্দই হচ্ছে না, কেবল বুক জুড়ে চাপা বেদনা হচ্ছে। নেহাল এই খবরটা শুনে খুশিতে পাগল প্রায়, দুঃখের মাঝে সুখের বেদনা যেন। সানিয়ার মনের কষ্ট দেখে সুখের খবরেও বুক ব্যথা করছে নেহালের। নাজমা বেগম, হীর, শাবাব এবং রোজ সবাই ভীষণ খুশি। নাজমা বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, মানুষ তো চিরকাল থাকবে না মা, আজ আছে তো কাল নেই। সময়ের স্রোতে আমরা স্বজন হারানোর বেদনা ভুলে আবার নতুন করে বাঁচতে শিখে যাই। তুইও শিখবি। এভাবে মনমরা করে থাকিস না মা। যে আসতে চলেছে তার জন্য প্রার্থনা কর রবের কাছে, আর যে চলে গেছে তার জন্য প্রার্থনা কর যেন তিনি ভালো থাকেন। রবের কত নিয়ামত দেখ মা, তোর এক বাবাকে তিনি নিয়ে গেছেন, হয়তো আরেকটা বাবা ফিরিয়ে দিতে। সানিয়া অন্যমনস্ক হয়ে মায়ের কথাগুলো সব শুনেছে, তবে মাকে বুঝতে দেয়নি। তার মা কথাগুলো বলে যখন চলে গেল তখন সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। কেউ জানুক বা না জানুক তার বাবা তো তার জান ছিল। আসবো আন্টি। নাজমা বেগম নামাজের পাটি বিছিয়ে বসলেন। এর মাঝে রোজের কণ্ঠ পেলেন দরজার কাছ থেকে। তিনি ঘাড় ফিরিয়ে দেখলেন রোজকে। নাজমা বেগম তাকাতেই রোজ ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। নাজমা বেগম লম্বা হাসি দিয়ে বললেন, রোজ যে, এসো মা। রোজ ঠোঁটে হাসি রেখেই নির্দ্বিধায় পা রাখলো নাজমা বেগমের ঘরে। ঘরের প্রতিটি জিনিসের দিকে একবার চোখ বুলিয়ে নাজমা বেগমের পাশে বিছানার উপর এসে বসল। বলল, নামাজ পড়েছেন? নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। বললেন, নামাজ পড়ছি না, একটু তেলাওয়াত করব, আর কিছুক্ষণ দোয়া দরুদ পড়ে আল্লাহর কাছে সকল পাপের ক্ষমা চাইব। রোজ ভ্রু যুগল কুঁচকে নিয়ে বলল, এই সময়? এখন তো সন্ধ্যা। আল্লাহর কাজ করতে সন্ধ্যা আর সকাল লাগে নাকি? তোমার যখন খুশি তুমি তখনই করতে পারো, শুধু মনটা পরিশুদ্ধ হওয়া চাই। রোজ নাজমা বেগমকে ভালো করে পরখ করে দেখল। তার গায়ের পরিপাটি পোশাকটাকে তাকে কি অসাধারণ লাগছে। মুখ জুড়ে যেন অসম্ভব মায়া আর নোরের খেলা চলছে। রোজ একবার নিজেকে দেখল, স্লিভলেস জামা আর হাঁটু থেকে একটু নিচে তার প্যান্টের এরিয়া। সে উপলব্ধি করলো তার খোলামেলা পোশাকের চেয়ে নাজমা বেগমের ওল্ড ফ্যাশনের সুন্নতি পোশাকটাই অধিকতর সুন্দর। রোজ ভাবুক কণ্ঠে বলল, আন্টি, আপনার কাছে কি এই পোশাকের অনুরূপ আর কোনো পোশাক আছে? থাকলে আমাকেও দিন না, আমিও আপনার সাথে দোয়া শিখব। নাজমা বেগম চিকতে তাকালেন রোজের দিকে। নিচের দিকে একবার তাকিয়ে ফের রোজের আগ্রহী মুখের দিকে দেখে অমায়িক হেসে বললেন, হ্যাঁ আছে তো, তুমি সত্যি আমার সাথে দোয়া শিখবে? রোজ উৎফুল্ল সহিত উপর নিচ মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। নাজমা বেগম হেসে পড়লেন আনন্দে। দ্রুত উঠে গিয়ে আলমারি থেকে সানিয়ার মাপের একটা ড্রেস আর তার পরনের অনুরূপ একটা সুন্নতি পোশাক বের করে আনলেন। এগিয়ে এসে রোজের হাতে দিয়ে বললেন, ওযু কিভাবে করে জানো? রোজ ভাবনায় পড়ে গেল। নাজমা বেগম রোজের মুখভঙ্গিমা দেখে বুঝতে পারলেন শব্দটা রোজের জন্য একদমই নতুন। তিনি রোজের গালে হাত রেখে বললেন, না জানলেও সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। তুমি আগে চেঞ্জ করে নাও, তারপর আমি তোমার সবটা এক এক করে শিখিয়ে দিচ্ছি। রোজ খুশিতে আচমকা নাজমা বেগমকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তোমায় বড়মা ডাকতে পারি তো? রোজের কাণ্ড দেখে নাজমা বেগম চমকে উঠলেও অমায়িক হাসলেন। রোজের মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, কেন নয়, অবশ্যই ডাকতে পারো আমার লক্ষ্মী মা। রোজ নাজমা বেগমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার শরীর থেকে একটা মামা গন্ধ আসছে, জানো তো? নাজমা বেগম খিলখিল করে হেসে উঠে বললেন, পাগলি, আমি তো মাই, আর মায়ের শরীর থেকে তো মামা গন্ধই আসবে। রোজ আচমকা নাজমা বেগমকে ছেড়ে দিল। মুখ তুলে তার দিকে তাকিয়ে মলিন মুখে বলল, তুমি আমারও মা হবে বড়মা? নাজমা বেগম রোজের আকুতি ভরা চাহনি দেখল। ম্লান হেসে রোজের কপালে চুমু খেয়ে বললেন, আমি আমার রোজেরও মা, খুশি।
নাজমা বেগমের কথায় খুশির ঝিলিক খেলে গেল রোজের মুখে। রোজ ফের নাজমা বেগমকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলল, তুমি আমারও মা। সূর্য মামা ডুবেছে, সঙ্গে সঙ্গেই মাগরিবের আজান পড়ল। শাবাব রুমে ঢুকেই লম্বা হয়ে শুয়ে পড়ল। হীর আলমারির থেকে নতুন জামা কাপড় বের করতে করতে আর চোখে দেখল শাবাবকে। হঠাৎ শুয়ে পড়তে দেখে ভ্রু কুঁচকে কোমরে হাত চেপে বলল, ওইদিকে আজান হচ্ছে আর তুমি শুয়ে পড়লে? টের পাচ্ছ না আজানের ধ্বনি? শাবাব ক্লান্তিতে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। চোখ বন্ধ রেখে হীরের কথার জবাব তৈরি করলো, শুনতে পাচ্ছি তো, কিন্তু শরীর যে সঙ্গ দিচ্ছে না সুন্দরী। সুন্দরী ডাকটা শাবাবের মুখে একদম নতুন। হীর কোমরে হাত চেপেই এগিয়ে গেল শাবাবের দিকে। বিছানার পাশে এসে বলল, সুন্দরী, এটা কেমন ডাক? এটা তো বখাটে ছেলেরা মেয়েদের ইফ টিচিং করার সময় বলে। শাবাব এক চোখ মেলে হীরের দিকে তাকালো। হীরকে জ্বালানোর উদ্দেশ্যে বলল, হ্যাঁ, বখাটেদেরই তো। আর আমি কি সুপুরুষ নাকি? আমিও তো অমনই ছেলে, যে ছেলেরা মেয়েদের ইফটিজিং করে। তুমি জানো, আমেরিকা থাকার সময় আমি হেই সুইটু কুইটু মুইটু এসব বলে কত মেয়েদের সাথে ইফটিজিং করেছি। ওরাও হেব্বি পটে যেত। আহা মা। শাবাব কথাটা শেষ করার মাঝেই হীর তার পেটের উপর কিল ঘুষি যা পারল এক টানা বসিয়ে দিল। হীরের আক্রমণ শাবাব আকস্মিক আশা করতে পারেনি। প্রথমে বাধা দিতে পারেনি, অতঃপর ব্যথা হজম করতে না পেরে চেঁচিয়ে উঠল। হীর অনবরত আরো কিছুক্ষণ মারতে মারতে শাবাব হীরের হাত চেপে ধরে, কিন্তু শক্তিতে পেরে ওঠে না। ওদিক থেকে তার চেঁচানোর শব্দ পেয়ে ছুটে আসেন নাজমা বেগম আর তার পেছন পেছন রোজ আর রুবি। তারা রুমে ঢুকে মারামারির এমন দৃশ্য দেখে বোকা বনে গেল। রোজ ছুটে এসে হীরকে পিছন দিকে টেনে নিলে হীরের হাত থেকে রক্ষা পায় শাবাব। নাজমা বেগম হীরের পানে এগিয়ে এসে দুজনের মুখ চাওয়াচাওয়ি করে বললেন, কি হচ্ছে কি? দুজনে মারামারি করছিস কেন? শাবাব বারবার দম নিতে লাগলো। হীর ফুসতে ফুসতে শাবাবের দিকে আবারও তেড়ে যেতে নিলে রোজ তাকে চাপটে ধরে রাখে, যা দেখে শাবাব লাফিয়ে বিছানা ছেড়ে মায়ের পিছনে গিয়ে লুকোয়। নাজমা বেগম হীরের গালে কপালে হাত ঠেকিয়ে বলতে লাগলেন, বাপরে, এরপরে এত রেগে গেছে কেন? এই শাবাব, কি করেছিস তুই? কেন রাগিয়েছিস আমার মেয়েকে? শাবাব মায়ের দিকে ফিরে ইনোসেন্ট মার্কা ফেস করে বলল, বিশ্বাস করো মা, আমি রাগিবতীকে কিছুই বলিনি। ও শুধু শুধু খেপেছে। আচ্ছা, তুমি কিছু বলনি তাই না? আমি শুধু শুধু খেপেছি। হীর রেগে মেগে কথাগুলো বলে শাবাবের দিকে এগিয়ে আসতেই শাবাব ও মাগো বলে চেঁচিয়ে উঠে মাকে আড়াল করে দাঁড়ালো। হীর নাজমা বেগমের সামনে এসে শাবাবকে ধরার চেষ্টা করে। নাজমা বেগম দুজনের কাণ্ড দেখে ভড়কে গিয়ে বললেন, আরে আরে, করছিস কি দুটিতে? বড় মা তুমি সরে যাও। আজ ওর একদিন কি আমার একদিন। শাবাবের কথা শুনে ফিক করে হেসে দিল রোজ। হাসতে হাসতে বলল, তোমার বউ, সে তোমায় রাক্ষস হয়ে খাক আর পেতনি হয়ে খাক, আমরা কি করতে পারি, তাই না বড় মা? শোনো বড় মা, আমরা এক কাজ করি, আমরা বরং চলে যাই, ওরা দুজন মারামারি করুক, কে উইন হয় পরে এসে জেনে যাব। নাজমা বেগম অতিষ্ঠ হয়ে উঠে বললেন, হ্যাঁ, সেই বরং ভালো। এই সর ছাড় আমায়। নাজমা বেগম নিজেকে ছাড়াতে গেলে শাবাব তাকে যেতে দেয় না। আকুতি ভরা কণ্ঠে বললেন, মা সত্যি বলছি, আমি কিছু করিনি। তুমি আমাকে এভাবে বাঘের থাবায় ফেলে দিয়ে যেও না মা। হীর ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে নাজমা বেগমের দিকে তাকিয়ে পড়ল। জানো বড় মা, কি বলেছে তোমার ছেলে? নাজমা বেগম না এপাশ ওপাশ করে মাথা নেড়ে বললেন, কি বলেছে? হীর কোমরে হাত চেপে শাবাবের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, তোমার ছেলে নাকি আমেরিকায় বসে মেয়েদের সাথে ইফ টিচিং করতো। আর কি বলে ইফ টিচিং করতো জানো? নাজমা বেগম চোখ দুটো বড় বড় করে আবারও এপাশ ওপাশ করে মাথা নাড়লেন, অর্থাৎ না। হীর চোখ দুটো সরু করে শাবাবের দিকে তেড়ে যেতে নিয়ে ব্যঙ্গ করে বলল, হেই সুইটি কুইটি মুইটি, আর তাতে নাকি মেয়েরা হ্যাপি পড়তো। হীরের ভাবভঙ্গিমায় হু হা করে হেসে পড়ল সবাই। শাবাব ঠোঁট কামড়ে হীরের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। হীর রেগে মেগে আগুন হয়ে বলল, দেখো বড় মা, এখনো সে অসভ্যতামি করছে, তুমি ওকে কিছু বলবে না? হীরের অভিযোগে নাজমা বেগম বেশ সিরিয়াস মুড নিয়ে তাকালেন শাবাবের দিকে। আচমকা শাবাবের কান টেনে ধরে মিছে মিছে মার দেওয়ার ভঙ্গিমা করলেন। শাসন করে বললেন, খুব অসভ্য হয়েছিস তো তুই। আমেরিকা থেকে এসব করতিস? শাবাব কানমলা খেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে বলল, নো ওয়ে মা, ও
ওখানে ওসব এত ইজি নাকি? কোনো মেয়ের দিকে তাকালেও আমায় জেলে পুরে দিত। আচ্ছা, তাহলে শুধু শুধু বদমাইশি করে আমার পরিটাকে জ্বালাচ্ছিস কেন? শাবাব এক চোখ বুঝে অন্য চোখে খুলে হীরকে দেখতে দেখতে বলল, আচ্ছা বাবা, আই এম সরি। আজ থেকে আর নিজের বউ না, অন্যের বউকে জ্বালাবো। খুশি? শাবাবের উক্তিতে উপস্থিত সকলের মুখই হা হয়ে গেল। হীর কোমরে হাত চেপে পড়ল। কি বললে তুমি? শাবাব ফট করে কথাটা বলে হীরের রিয়াকশনের অপেক্ষায় ছিল। হীর যেই না তার দিকে তেড়ে আসতে নিল, অমনি সে এক ছুটে দরজার কাছে গিয়ে দাঁড়ালো। পেছন মুড়ে হাঁপাতে হাঁপাতে বলল, নিজের বউকে জ্বালাতে না পারলে তো পরের বউকে জ্বালাবো, তাই না? হীর তেতে উঠে তার দিকে তেড়ে আসতে আসতে বলল, দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। সরি সুন্দরী, স্লিপ অফ টাং। এই বলেই আবারও ছুটল শাবাব, আর তার পেছন পেছন হীরও ছুটল। রোজ হাসতে হাসতে গিয়ে নাজমা বেগমকে জড়িয়ে দাঁড়ালো। নাজমা বেগমও হাসতে লাগলেন তার কলিজার টুকরো দুটোকে এভাবে মজা করতে দেখে। তিনি অমায়িক হেসে মনে মনে দোয়া করলেন, ছেলে মেয়ে দুটো সারা জীবন যেন ঠিক এমনই হাসি খুশি থাকে, কোনো দুঃখ যেন তাদের আর স্পর্শ করতে না পারে। 6 মাস পর, সময় সকাল 10টা। সানিয়া গত কয়েক মাস যাবৎ বেশ স্বাভাবিক হয়েছে। বাবার মৃত্যু শোক কাটিয়ে নতুন অতিথির আগমনের প্রতীক্ষার প্রহর গুনছে। নেহাল আহমেদ ভিলায় থেকেই অফিস সামলাচ্ছে। মেয়েরা প্রথমবার গর্ভবতী হলে নাকি মায়ের কাছেই বেশি থাকে, তাই সানিয়ারও আবদার বাবু আসার পুরোটা সময় সে তার মায়ের সাথে কাটাতে চায়। সানিয়ার এমন আবদারে নেহালও না করেনি। সানিয়া যেভাবে খুশি হয় সেভাবেই সে সবটা করতে রাজি। নতুন অতিথি সবার মাঝে আসার আর কেবল মাস তিনেক বাকি। সবার মাঝেই তার আসার আগমনে অদ্ভুত ভালো লাগার খুশি। ড্রয়িং রুমে আড্ডা বসেছে মেয়েদের। এরই মাঝে বার কয়েক কলিং বেল চাপল কেউ। হীর মুখ উঁচিয়ে একবার দেখল দরজার দিকে। এমন সময় কি আসবে? শাবাব, নেহাল, মাত্র 10 মিনিট হলো দুজন বেরিয়েছে। কোনো জিনিস ফেলে গেল নাকি? আমি দেখছি। এই বলে শখানেক প্রশ্ন মনে চেপে রেখে দরজা খুলতে চলে গেল হীর। দরজার কাছাকাছি আসতে আসতে কোত্থেকে দৌড়ে এসে হীরের আগেই দরজা খুলে দিল রুবি। রুবি যদিও প্রথমে হীরকে খেয়াল করেনি। দরজা খুলতে খুলতে মনে হলো হীর তার পিছনে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই আগন্তুকের মুখ ভেসে উঠল। দরজার ওপাশে আদ্রিক আর তার বাবা মা দাঁড়িয়ে আছেন। তাদের দেখতেই হীর অমায়িক হাসল। রুবি তাদের অবশ্য চেনে না, তবে হীরকে হাসতে দেখে ভাবলো হয়তো পরিচিতই হবে, তাই সেও হীরের ন্যায় হেসে তাদের ভিতরে আসার পথ দিল। দরজার এপাশে হীরকে দেখে স্বস্তিময় হাসল আদ্রিক। মা বাবার মুখপানে স্বস্তিমূলক দৃষ্টি নিক্ষেপ করার মাঝেই হীরের উৎসাহ ঘেরা কণ্ঠটি ভেসে উঠল, আত্রিক বাবু যে, ওরা নিশ্চয়ই আঙ্কেল আন্টি। আদ্রিক হীরের দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হেসে বলল, আরে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। আঙ্কেল আন্টি প্লিজ ভেতরে আসুন। হীরের হাস্যোজ্জ্বল মুখে এক অমায়িক ব্যবহারে সন্তুষ্ট আদ্রিকের বাবা মা। তারাও ঠোঁট টেনে হেসে ভেতরে প্রবেশ করলেন। দরজার কাছে হীর কাদের সাথে কথা বলছে সেটা জানারই তুমুল আগ্রহ জাগলো সবার। মেয়েদের আড্ডায় যোগ হয়েছে অনেকেই। তরি, এশা, মিলি আর সানিয়ার দুটো মেয়ে ফ্রেন্ড সবাই এক এক করে উঠে এলো। রোজ আগ্রহ নিয়ে হীরের কাছে যেতেই যেন থমকে গেল। আদ্রিককে দেখেই তার বুকের ভেতরটা শীতল হয়ে উঠল। টানা 6টা মাস বাদে আদ্রিককে দেখছে সে। আশেপাশে কে আছে না দেখে সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল আদ্রিককে। সবার মাঝে রোজের আকস্মিক এমন কাণ্ডে উপস্থিত সবাই মোটামুটি রকমের নির্বাক শ্রোতা হয়ে গেল। হীর চোখ জোড়া বড় বড় করে কেবল আদ্রিকের বাবা মায়ের মুখের রিয়াকশন দেখছে। শত হোক গুরুজনদের সামনে একটা ছেলে আর একটা মেয়ে এভাবে জড়িয়ে থাকতে পারে না, কারণ এটা বাঙালির নেচার না। তারা এক কথাকে শত কথাতে রূপ দিতে পারে। আদ্রিকের মনোভাবও আপাতত এমন। তার বাবা মায়ের সামনে রোজ যে তাকে হঠাৎ টাইট হাঁক করে বসবে সেটা তার ধারণাও ছিল না, তবে রোজের নেচারে এসব খুবই স্বাভাবিক। হীর গলা খাকারে দিয়ে রোজের উদ্দেশ্যে মিনমিনিয়ে বলতে থাকে, বোন করছিস কি? পাশে দেখ, আত্রিকের বাবা মা আসছেন। হীরের কথা রোজের মস্তিষ্ক মোটামুটি ভাবে স্পর্শ করতে পারল। সে হঠাৎ নিজের কর্মের উপর লজ্জিত ভাব পোষণ করে আদ্রিককে ছেড়ে দ্রুত হীরের পাশে গিয়ে দাঁড়ালো। হীর জোরপূর্বক হাসার চেষ্টা করে কিছু একটা বলার মাঝেই রান্নাঘর থেকে নাজমা বেগমের গলা পাওয়া গেল। কে এসেছে রে রুবি? নাজমা বেগমের হাঁক পড়তে রুবি সেদিকে ছুটে গেল। যেতে যেতে বলল, মেহমান আইছে খালাম্মা।
হীর রান্নাঘরের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে অনুমান করে নিল বড়মা তার প্রশ্নের জবাব পেয়ে গেছে। এখন মেহমানদের নিয়ে বসানোর ছোট্ট ফর্মালিটিটা তাকেই পূরণ করতে হবে। আপনার দাঁড়িয়ে পড়লেন কেন আন্টি? বসুন না, আসুন না, ভেতরে আসুন। এই বলে হীর রোজের হাত ধরে তাদের আসার পথ দেখিয়ে ড্রয়িং রুমে নিয়ে এসে বসালো। রোজ নিজের কাণ্ডে এখনো বেশ লজ্জিত, তাই বারবার আর চোখে দেখছে আদ্রিককে। আদ্রিক অবশ্য বেশ মজা পেয়েছে, সে বারে বারে মিটিমিটি করে হাসছে। আদ্রিককে হাসতে দেখে রোজ ভ্রু কুঁচকে নিঃশব্দে ঝাড়ি দিল আদ্রিককে, যার দরুন আদ্রিকের মুখের হাসি উধাও। আদ্রিকের বাবা মা বসতে বসতে সানিয়াকে খেয়াল করলেন। আদ্রিকের মা হীরের দিকে একবার তাকিয়ে পুনরায় সানিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কমাস চলে? সানিয়া স্মিত হেসে জবাব দিল, 6 মাস। আচ্ছা আচ্ছা। এই বলে চুপ হয়ে গেলেন আদ্রিকের মা। কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বললেন। ভদ্রমহিলার ফের এমন প্রশ্নেতে সবাই একটু অবাক হলো। সানিয়া আর চোখে হীরের দিকে তাকালো। হীর জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আন্টি 6 মাস চলছে বললো না? আচ্ছা আচ্ছা। হীরের ঠোঁটে হাসিটাকে আরেকটু প্রসারিত করার চেষ্টা করল। ভদ্রমহিলা আবারও চুপ হয়ে গেলেন। খানিক সময় পেরোতেই তিনি আবারও হা করলেন কিছু বলবেন বলে, যা বুঝতে পেরে হীর তার কথা আটকে দিয়ে বলল, আন্টি আপনারা কিছু নেবেন, চা বা কফি? আদ্রিকের বাবা ভদ্রলোক বউয়ের এক কথা বারবার বলায় যন্ত্রণায় বেশ অস্বস্তি বোধ করছেন। বারবার ছেলের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিচ্ছেন। আদ্রিকও আছে বেশ জ্বালায়। সবার মনোভাব পড়ে হীর মুখে হাসির রেখা টেনে বলল, আমি আপনাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করছি, আর বড় মাকে ডেকে দিচ্ছি। ভদ্রমহিলা হাসি মুখে ঘাড় কাত করলেন। হীরও তার সহিত মাথা নাড়ল। রান্নাঘরের দিকে পা রাখতেই ভদ্রমহিলা প্রশ্ন করল, আচ্ছা বড় মাটা কে? ওনার প্রশ্নে হীর যেতে নিয়েও দাঁড়িয়ে পড়ল। সানিয়ার দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে কিছু একটা ইশারা করতেই সানিয়া মৃদু হেসে জবাব দিল, আমার মা। আচ্ছা আচ্ছা। হীর ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে ভদ্রমহিলার পরের প্রশ্নের অপেক্ষা করল, কিন্তু তিনি আর কিছুই বললেন না। হীর মনে মনে দীর্ঘশ্বাস ফেলল, এই ভেবেছে তিনি হয়তো আবার একই প্রশ্ন করবেন না। যখন নিশ্চিত হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো, ভদ্রমহিলা ফের একই প্রশ্ন করল, আচ্ছা বড় মাটা কে? রোজ এবার আর নিজের হাসিটাকে দমাতে পারল না, ফিক করে হেসে দিয়ে বলল, আন্টি আপনার কি এক কথা বারবার বলার রোগ আছে? রোজের এমন প্রশ্নে ভদ্রমহিলার কপাল চওড়া হয়ে গেল। তিনি বড় বড় চোখ করে রোজের দিকে তাকাতেই কপাল চাপড়ালো হীর। এই মেয়ের মুখে কোনো কথাই যে আটকায় না। আদ্রিক আতকে উঠে মুখে হাত চাপল। আদ্রিকের বাবা মনে হয় মজা পেলেন রোজের এমন প্রশ্নে। তিনি বউয়ের দৃষ্টির অগোচরে রোজকে থ্যাংক ইউ বলে মুখ টিপে হাসলেন। হীর চলে গেল রান্নাঘরে। নাজমা বেগম হাতের কাজ সারছেন দ্রুত গতিতে। মেহমান এসেছে শুনেও সেখানে একবারও যেতে পারলেন না, সেটা যেন অসম্মানের লিস্টে পড়ে। হীর এসে তাকে দ্রুত ভঙ্গিতে কাজ করতে দেখে বলল, এটা আমাকে দাও, আমি করে দিচ্ছি, তুমি বরং ওদিকে যাও, আদ্রিকের বাবা মা এসছে। রান্নাঘরে হীরকে দেখে নাজমা বেগম চোখ কপালে তুলে বললেন, ও মা, তুমি আবার এখানে আসতে গেলে কেন মা? আমি তো এক্ষুনি আসতাম। হীর চুলোই তরকারি দেখে আগ্রহী কণ্ঠে বলল, বড় মেয়েটার রুই মাছের মুড়ি ঘন্ট না? তোমায় কতদিন বললাম আমাকেও একটু শেখাও শেখাও, তুমি শেখাচ্ছই না। হীরের বাচ্চা সুলভ আচরণে হাসলেন নাজমা বেগম। চুলোর আঁচটা একদম কমিয়ে দিয়ে হাতের কাজ সম্পূর্ণ করে বললেন, সময় হলো সব শিখিয়ে দিব। এবার চলো মেহমানের কাছে যাই। হীর মুখ বাঁকিয়ে বলল, কবে যে সময় হবে? হবে হবে, এবার চলো। নাজমা বেগম ড্রয়িং রুমে আসতেই আদ্রিক দাঁড়িয়ে গিয়ে সালাম করলো তাকে। নাজমা বেগম অমায়িক হেসে আদ্রিককে বসতে বলে নিজেও বসলেন। আদ্রিক 6 মাস আগে মালয়েশিয়া ফিরে যাওয়ার আগে একবার এসেছিল এ বাড়িতে। রোজের সাথে দেখা করে গিয়ে বাকি সবার সাথে পরিচিত হয়ে গিয়েছিল। আজ হঠাৎ 6 মাস বাদে পড়াশুনো বন্ধ করে হঠাৎ তার চলে আসার কারণটা সবারই অজানা। রোজ আর যায়নি মালয়েশিয়া। হীর বলেছিল পড়াশুনো শেষ করে আসতে, কিন্তু রোজ আজ যেতে চায়নি। সে জানিয়েছে পরিবার বলতে এখন শুধু তার বোন আর এই বাড়ির মানুষগুলো। সে মালয়েশিয়া ফিরে গেলে তার কালো অতীত তাকে সর্বদা তাড়া করে বেড়াবে, তাই সে আর মালয়েশিয়া যেতে চায় না। তার বাকি পড়াশুনো সে এখানে থেকেই করবে। তাই শাবাব তাকে হীরের ভার্সিটিতেই ভর্তি করিয়ে দিয়েছে। সেখানেই শুরু হয়েছে তার নতুন জীবন। আপনি তাহলে রেজার বড় মা?
আতিকের বাবা প্রশ্ন করলেন। নাজমা বেগম হাসি মুখে জবাব দিলেন, হ্যাঁ ভাইজান, আমি রোজ আর হীরের বড় মা। ভদ্রলোক স্মিত হেসে বলল, আমি আদ্রিকের বাবা, আর এই হলো আদ্রিকের মা। আচ্ছা, তা আপা কেমন আছেন আপনি? নাজমা বেগম প্রশ্নে ভদ্রমহিলা কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমি আদ্রিকের মা। ভদ্রমহিলার জবাবে নাজমা বেগম আকস্মিক জবাব খুঁজে পেলেন না। আদ্রিক এবং তার বাবা বাদে বাকিরা সব মুখ টিপে হাসতে লাগলো। নাজমা বেগম জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন,